ওকে, আমরা প্রথম থেকে আসতেছি মোটামুটি আবারও আমাদের আইএলটিএস প্রিপারেশন স্পেশাল রিডিং ম্যাটেরিয়াল, যেটা আমাকে শুধু রিডিং এ না, ওভারঅল স্পিকিং এবং হচ্ছে যে ওভারঅল ইংলিশ সে একটা পার্মানেন্ট ডেভেলপমেন্টে হেল্প করবে লাইফ টাইম। তো সেই ধরনের একটা প্রিপারেশন আমরা নিচ্ছি এবং রিডিং এ ইজিলি 8.5 বা 9ও পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে শব্দগুলো প্রতিদিন আমরা 30টা করে শব্দ চ্যালেঞ্জ দেবো অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে আমরা শুরু করতেছি প্রথম থেকে। প্রথম শব্দ হচ্ছে অ্যাবাউন্ড, যেটা মানে হচ্ছে যে কোনো কিছু বেশি পরিমাণে এক্সিস্ট করা, অর্থাৎ সেই অর্থে যদি আমরা বলি যে পুকুরে মাছ অ্যাবাউন্ড করে, মানে পুকুরে পর্যাপ্ত মাছ আছে, যতটুকু থাকা দরকার তার থেকে বেশি, এরকম। তো কোনো একটা বিগ কোয়ান্টিটি বোঝালে। আর আমরা এটা মনে রাখার জন্য আমরা স্পেশালি যেটা খেয়াল করে এটা পড়বো সেটা হচ্ছে যে ম্যানোমনিক। এই ম্যানোমনিকটা আমরা চেষ্টা করবো স্পেলিং এর সাথে মনে রাখার জন্য। তাহলে যখন আমরা শব্দটা দেখবো ঠিক তখনই আমাদের এটা মনে পড়ে যাবে। তো এটা অনেকটা প্লেফুল হবে, মানে প্রথম দিকে একটু আনইউজুয়াল মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে এটা খুবই কাজে দেয়, এটা পরীক্ষিত। তাহলে আমরা যদি দেখি যে বাউন্ড, অ্যাবাউন্ড আমরা যদি চিন্তা করি যে খেলার ক্ষেত্রে বাউন্ডারির কথা, তো নর্মাল যে রান হয় বাউন্ডারি মারলে তার থেকে বেশি রান হয়, 4 হয়, ছক্কা হয়, 6 হয়। তো এই বাউন্ডারি শব্দটা যদি আমি এ বাউন্ড এবং একটা বাউন্ডারির সাথে মিল রাখি তাহলে হচ্ছে আমার জন্য মনে পড়াটা সহজ, যে একটা বেশি কোয়ান্টিটিতে থাকা। ঠিক আছে, তো অ্যাবাউন্ড হচ্ছে একটা বেশি কোয়ান্টিটিতে থাকা কোনো কিছু। এরপর আমার আছে যে অ্যামরফাস। আমরা সহজ ভাষায় মনে রাখার জন্য বলা হয়েছে যে আমরা যদি কেউ মরে যায় তাহলে তার কোনো ফেস থাকে না, ঠিক আছে, তার কোনো শেপ থাকে না। তো অ্যামরফাস হচ্ছে শেপলেস, ঠিক আছে, এ মানে নাই, মর ফাস, ঠিক আছে, মরার পরে শেপ নাই, তার হচ্ছে পুরোটা আমরা যদি মনে রাখি যে অ্যামরফাস বিষয়টাই হতেছে যে শেপলেস, যেটার কোনো নির্দিষ্ট শেপ নাই, যেটা একটা কনফিউজিং, আইডেন্টিফাই করা যায় না, ঠিক আছে। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা অ্যামরফাস শব্দটা বেশ ব্যবহার করতে পারি। এটার সিনোনিমস হচ্ছে শেপলেস অথবা আনস্ট্রাকচার্ড। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন দা কনসেপ্ট আইডিয়ার ক্ষেত্রে, দা কনসেপ্ট ওয়াজ স্টিল অ্যামরফাস। আমরা কুয়াশার মতো অ্যামরফাস, কুয়াশার সাথে অ্যামরফাসের মিল রাখার জন্য আমরা এটা আরেকটা বাংলা ম্যানোমনিক আমরা খেয়াল করতে পারি। তারপরে অ্যামরফাস ক্লাউডস, ঠিক আছে, ক্লাউড মেঘ হচ্ছে অ্যামরফাস। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর আমার 3 নম্বরে, যেহেতু আমাদের সেন্টেন্স বুঝা বেশি দরকার না, আমাদের আইএলটিএস বা জিআরই বা অন্য যে কোনো এক্সাম বলে না কেন, বিসিএস অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের শুধু দরকার আইডিয়া। সেন্টেন্সের আইডিয়া থাকলে আমরা কিন্তু টেকনিক শিখাই দিছি অলরেডি, যে কিভাবে রিডিং এ জাস্ট আইডিয়া থাকলেই এটাকে ক্র্যাক করা যায়। তো এই জন্য আমরা এখন 3 নম্বর আসছি, সেটা হলো অস্টিরি। এই অস্টিরি শব্দটা হচ্ছে আমরা মনে রাখতে পারি যার কাছে অস্ত্র আছে, অর্থাৎ সোলজার, তারা অনেক অস্টিরি লাইফ লিড করে, কারণ তাকে সবসময় সোলজারদের সচেতন থাকতে হয়, কঠিন জীবন যাপন করতে হয়। তারা যদি ঘুমায়া থাকে বা আরাম আয়েশের জীবন যাপন করে তাহলে শত্রুপক্ষ তাকে ঘায়াল করে ফেলবে। তো এই অস্টিরি শব্দটা হচ্ছে যারা অস্ত্রে নিয়ে পাহারা দেয়, বা আমরা এটার সাথে মনে রাখতে পারি সোলজার টাইপের। তো এই অস্টিরি হচ্ছে অনেক কঠিন বা কঠোর, ঠিক আছে, যাদের বিহেভিয়ার বা আচরণ হচ্ছে অনেক কঠোর বা কঠিন, তাদেরকে আমরা অস্টিরি বলি। ঠিক আছে, যে টিচার অনেক অস্টিরি, অর্থাৎ টিচার অনেক কঠিন, বা গুরু অনেক অস্টিরি, গুরু অনেক কঠিন, তিনি কঠোর শাসন করেন। তো টিচার ইজ অস্টিরি, স্ট্রিক্ট ইন বিহেভিয়ার, আমরা এইভাবে মনে রাখতে পারি। দ্য প্রিন্সিপালস অস্টিরি ডিমেনর, ঠিক আছে, ডিমেনর এটা হচ্ছে যে আমাদের আচরণ, তার টিচারের আচরণটা ছিল অনেক কঠিন, যেটা মেড স্টুডেন্টস বিহেভ ওয়েল, স্টুডেন্টদেরকে ভালো বিহেভ করতে এটা কি করছে, সাহায্য করছে। তো এই জন্য আমরা অস্টিরি শব্দটা হচ্ছে মূলত আমরা মনে রাখতে পারি স্ট্রিক্ট, স্টার্ন অথবা আনঅ্যাডর্ন। আমরা মনে রাখার জন্য গুরু অস্টিরি, তিনি কঠোর শাসন করেন। তো যারা অস্ত্র পাহারা দেয়, অথবা আরেকটা বিষয় দিয়ে মনে রাখতে পারি, অস্ট্রেলিয়া এক ধরনের স্ট্রিচ পাখি, যে আমরা যেটা উট পাখি বলি, ঠিক আছে। তো ওরা দেখবেন ঘাড় ঘুর শিলা এবং মরুভূমিতে থাকে, অল টাইম দৌড়ের উপরে থাকে, এবং বাচ্চাদেরকে খুব সবসময় পাহারার উপরে রাখে, অনেক দূর থেকে খেয়াল করে যে কেউ আসতেছে কিনা, তাদের ডিমগুলো অনেক বড় বড় হয়। তো তারা একটা অলওয়েজ একটা ডিউটি মোডে থাকে। এই ডিউটি মোডে থাকা বা একটু স্ট্রিক্ট মোডে থাকাটা হইতেছে অস্টিরি। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা বানানোর সাথে সবসময় খেয়াল করব অস্টিরি, বা যেটা আমরা বললাম যে আমাদের অস্ট্রি পাখি, অথবা হচ্ছে যে অস্ত্র,
যাদের কাছে থাকে তারা কিন্তু সবসময় একটা সচেতনতার মধ্যে থাকতে হয়, কঠোরতার মধ্যে থাকতে হয়, ঠিক আছে, নাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো দিয়ে আমরা মনে রাখার যার জন্য সিনোনিমস বা মেনোমনিক্স হিসেবে মনে রাখবো। এরপর আমরা বলছি বিলাই। বিলাই হচ্ছে যে আমরা যদি বিড়ালের কথা বলি, আমরা খাঁটি বাংলায় বলি বিলাই। তো বিড়ালের একটা স্বভাব হচ্ছে যে সে মুখ লুকায়, সে যদি কোনো কিছু খেয়ে থাকে সে চুপ করে বসে থাকে, মনে হয় যেন সে কিছু করে নাই, বা মিথ্যা, একটু বিলাইয়ের মধ্যে একটু প্রতারণার ভাব আছে। তো বিলাই শব্দটা মূলত ব্যবহৃত করা হয় বিলাই, এটা হচ্ছে যে আমাদেরকে একটা ফলস ইমপ্রেশন দেওয়ার জন্য, অর্থাৎ যেটা না সেটা বোঝানোর জন্য। এটা মাঝে মধ্যে ভালো অর্থে ব্যবহৃত হতে পারে, তবে মেনলি এটা নেগেটিভ ওয়ার্ড, যে আমরা মিস রিপ্রেজেন্ট অথবা ডিসগুইস, অর্থাৎ আপনি দুঃখে আছেন কিন্তু আপনি হাসতেছেন, এটা হচ্ছে আপনি বিলাইং করতেছেন আপনার ইমোশনটাকে, ঠিক আছে। তো এখানে যেমন একটা বাংলা ম্যানোমনিক দেওয়া আছে, তাহলে আমরা বিলাইকে বিলাইয়ের সাথে মনে রাখতে পারি। আর একটা হচ্ছে মুখের হাসি তার কষ্টকে বিলাই করছে, অর্থাৎ তার মুখের হাসি তার কষ্টকে ঢেকে রাখছে, তাহলে বিলাই হচ্ছে ঢেকে রাখা অর্থে ব্যবহৃত। এরপর আমাদের আছে ক্যাপ্রিশাস। তো ক্যাপ্রিশাস শব্দটা হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেটা সাডেন চেঞ্জ অফ মুড বা বিহেভিয়ার। সাডেন চেঞ্জ অফ মুড বা বিহেভিয়ার, এই সাডেন চেঞ্জ অফ মুড বা বিহেভিয়ার বলতে বোঝায় যে কারো আচরণ যখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো কারণে। আমরা যদি আমাদের পলিটিক্যাল বাইদের কথা বলি, তাহলে দেখা যায় লিডাররা তারা এক এক সময় এক এক আচরণ করে, তাদের সামনে যারা আছে তাদের বুঝে, জনগণের সামনে একরকম, তারা ভিতরে একরকম, বাইরে একরকম, ঘরে একরকম। তো এই যে তাদের আচরণগুলো, এটা ক্যাপ্রিশাস হতে পারে। আবার আরেকটা হচ্ছে যে খামখেয়ালি, অর্থাৎ সে হচ্ছে যে যখন যা ইচ্ছে তাই করে, সেক্ষেত্রে হুইমজিক্যালের সাথে এটা মিলে, অর্থাৎ খামখেয়ালি ভাবে করা, হুইমজিক্যাল, একটু অদ্ভুত। তো মনে রাখার জন্য আমরা কি করতে পারি, যে যখন একটা জোকার, তার জন্য একটা জোকারের ক্যাপ পরায় দেওয়া হয়, রং চং দিয়ে দেওয়া হয়, ক্যাপ ট্যাপ পরায় দেওয়া হয়, তখন তারা তাকে জোকারের মতো লাগে, তার কাছ থেকে সে জোকারের মতোই আচরণ করে। আবার যদি একই সাথে তাকে একটা নামাজের টুপি পরায় দেওয়া হয়, তাহলে সে হচ্ছে যে একজন মুসলমান হিসাবে বা ইবাদত করতেছে সেরকম একটা মুড হতে পারে। তো এই ধরনের আমরা ক্যাপ পরাইলে এক একটা ক্যাপের জন্য এক এক রকমের সাজ হয় এবং এক এক রকমের অ্যাটিটিউড আসে। এক এক রকমের ক্যাপ পরালে এক এক রকমের সাজ হতে পারে, এক এক রকমের অ্যাটিটিউড আসতে পারে। তো এই জন্য এই বিষয়টা হচ্ছে ক্যাপ্রিশাস, ঠিক আছে। তো আমরা মনে রাখার সুবিধার জন্য এটা বললাম ক্যাপ্রিশাস। দ্য ক্যাপ্রিশাসটা হচ্ছে সাডেন চেঞ্জ অফ মুড বা বিহেভিয়ার। এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, দ্য ওয়েদার ইজ ক্যাপ্রিশাস, অর্থাৎ ওয়েদারটা ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় যে কোনো রকমের কিছু হতে পারে, বৃষ্টি হতে পারে, রোদ উঠতে পারে। এরপর আমরা মনে রাখতে চাচ্ছি সেরেব্রাল। সেরেব্রাল শব্দটা কি? সেরেব্রাল বিষয়টা হচ্ছে, সেরেব্রাল আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানি, সেরেব্রাল হচ্ছে মাথার যে, আমরা সেরেব্রাল হেমিস্ফেয়ার নামে পড়ছি, মাথার খুলি যেটা, যেটা বুদ্ধির সাথে সংশ্লিষ্ট। তো অর্থাৎ সেরেব্রাল মানে হচ্ছে যে চিন্তা করতে পারে বা যা যে বুদ্ধিদীপ্ত, ঠিক আছে, ইমোশনালও না ফিজিক্যালও না, তারা হচ্ছে বুদ্ধিদীপ্ত। সেরেব্রাল আমরা মাথার বা মস্তিষ্কের সাথে সংশ্লিষ্ট, তাই এটা মনে রাখা খুব সহজ। ইন্টেলেকচুয়াল অথবা একাডেমিক, যে প্রচুর পড়াশোনা করে, ব্রেন আছে, এরকম বোঝায়। আরেকটা শব্দ আছে রেশনাল। রেশনাল জিনিসটা কি আসলে? রেশনাল জিনিসটা হচ্ছে না ইমোশনাল না প্রফেশনাল, এটার মাঝখানে, ঠিক আছে। রেশনাল অর্থাৎ আপনারা যদি মনে করেন যে কারো মা মারা গেছে এবং সে আপনারা বললো যে স্যার মা মারা গেছে এই জন্য আমি আসি নাই, তারপরেও আপনি বেতন কাটে রাখছেন, এটা হলো টু মাচ প্রফেশনাল। আর রেশনাল হলো যে ঠিক আছে তোমার কস্টটা রিজনেবল, তোমার, আচ্ছা। তো হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের কি বলতেছি যে, সরি, আহ একটা মেসেজ আসতেই থাকে। তো কনজেনিয়াল আমরা ছিলাম প্লিজেন্ট এন্ড আউট সুইটেবল টু ওয়ান্স টেস্ট। কত নাম্বার ছিলাম? সরি, সেরেব্রাল। আচ্ছা। তো আমাদের এখানে পড়তেছিলাম সেরেব্রাল। সরি, মানে প্রচুর মেসেজ আসতেছে, ডিস্টার্ব হচ্ছে। তো সেরেব্রাল হচ্ছে আমাদের যেটা বললাম মস্তিষ্ক বা বুদ্ধির সাথে সংশ্লিষ্ট, এই জন্য এটাকে আমরা বলছি সেরেব্রাল বা সে ইন্টেলেকচুয়াল একাডেমি। রেশনাল বলতেছিলাম, সরি। তো রেশনাল বিষয়টা আসলে কি? রেশনাল বিষয়টা হচ্ছে যে দুজন বস আছে, একজন বস হচ্ছে যে তাকে বললো যে আমি স্যার আমার মা মারা গেছে, এই জন্য আমি হইতেছে যে অফিসে আসতে পারি নাই, আমার 3-4 দিন আমি জানাইতেও পারি নাই। কিন্তু সে বললো যে না তুমি জানাইতে পারো না, তাতে কি, তোমার মা মারা গেছে, কি হয়েছে, তোমার বেতন বা চাকরি মাঠ।
তো এই ধরনের আচরণ যদি কেউ করে সেটা হলো টু মাচ প্রফেশনাল, সে কোনোভাবেই ইমোশনাল, তার মধ্যে নাই, ইমোশনাল না। আর আরেকটা বস আছে যে সে হইতেছে যে তার ব্যাপারটা শুনলো, বুঝার চেষ্টা করলো, এবং সে তাকে সান্ত্বনা দিল এবং বলে যে ঠিক আছে, আর পরবর্তীতে আপনি চেষ্টা করবেন যাই হোক না কেন আমাদেরকে জানানোর জন্য, যেহেতু আপনার রিজনটা রিজনেবল, এই জন্য আমরা আপনার বেতনটা কাটছি না, আহ ভালো থাকবেন। তো এইভাবে করলো, তাহলে সে হলো রেশনাল, সে তার মধ্যে ইমোশনও আছে, প্রফেশনালিজমও আছে। তো এই দুইটার মাঝামাঝি যেটা সেটা হচ্ছে রেশনাল, ঠিক আছে। আর ইমোশনাল হলে কি হইতো যে ভাই আপনার এটা হচ্ছে আহা, তাহলে আপনি আরো 2 মাস ছুটি কাটায় আসেন, ঠিক আছে, আপনি এত তাড়াতাড়ি আসছেন কেন, এটা হয়ে যেত ইমোশনাল, ঠিক আছে। তো এই ইমোশনাল, রেশনাল এবং প্রফেশনাল তিনটা স্টেজ। তো আমরা রেশনাল বিষয়টা হচ্ছে এরকম। তো এটার সাথে আমাদেরকে সেরেব্রাল শব্দটাকে ব্যবহার করা হয়েছে, না ইমোশনাল, না ফিজিক্যাল, রাদার ইন্টেলেকচুয়াল, অর্থাৎ বুদ্ধি করে কাজ করা। এই সেরেব্রাল শব্দটা এরকম। এরপরে আমাদের হচ্ছে কনজেনিয়াল। কনজেনিয়াল বিষয়টা কি আমরা মনে রাখার জন্য বলছিলাম যে জেনি একটা মেয়ে, যে হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলে, তাকে যদি আমি কিছু বলি সে আমার এটার সাথে এগ্রি করে। যেমন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে চলো আমরা লাইব্রেরিতে যাই, সে বলবে আচ্ছা। অর্থাৎ জেনি খুবই ফ্রেন্ডলি, তো সেই ক্ষেত্রে কনজেনিয়াল শব্দটা হচ্ছে যে জেনিকে ইজিলি কনভিন্স করা যায়। এই যে কনভিন্স জেনি, ঠিক আছে, জেনিকে ইজিলি কনভিন্স করা যায়, এই জন্য হচ্ছে কনজেনিয়াল, ঠিক আছে, জেনিকে ইজিলি কনভিন্স করা যায় এই জন্য হচ্ছে সে কনজেনিয়াল, অর্থাৎ সে ফ্রেন্ডলি। তো এটা মাঝে মধ্যে ফ্রেন্ডলি অর্থে ব্যবহৃত হয়, মাঝে মধ্যে ন্যাচারাল অর্থে ব্যবহৃত হয়। যেমন বই পড়া তার কনজেনিয়াল শখ, তার এটা ন্যাচারাল একটা বিহেভিয়ার। তো আমরা কনজেনিয়ালটাকে এইভাবে মনে রাখতে পারি। আবার এই যে ক্যাফেস কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ, সাথে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার মানে হচ্ছে ফ্রেন্ডলি পরিবেশ, অর্থাৎ খুবই হৃদ্রতাপূর্ণ, ঠিক আছে, যেখানে আমরা খুবই কোনো ধরনের রেস্ট্রিকশন অথবা হচ্ছে যে ফর্মালিটিস ছাড়াই আমরা সেখানে স্টে করতে পারি বা ক্যাফেতে, সেই ধরনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটাকে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার বলি, যার যার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এরপরে শব্দটা হচ্ছে আমাদের কনসপিকিউয়াস। তো কনসপিকিউয়াস শব্দটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? কনসপিকিউয়াস শব্দটাকে মনে রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, পিক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা পিক উঠাইছেন, সেটা অনেক কষ্ট করে, কিন্তু সেটা অনেক সুন্দর হয়েছে, যার কারণে সেটা আপনি বারবার দেখেন। তো কনসপিকুয়াস জিনিসটা হইতেছে যেটা দৃশ্যমান, ইজিলি দৃশ্যমান, খুব সহজেই দেখা যায়। যদি আমি যেটা বললাম সেটা অর্থের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না, বাট আমাদের মনে রাখার সুবিধাটা এটাকে আমাকে করতে হবে। আমরা যদি পিক বুঝাই, যে পিকচারাইজ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে কনসপিকিউয়াস। কনসপিকিউয়াস মানে হচ্ছে যেটা সহজেই দৃশ্যমান, নোটিসেবল সবার কাছে। যেমন বলা হলো অনেকগুলা ছাগলের মাঝখানে যদি একটা ভেড়া রাখা হয়, তাহলে ভেড়াটা সাদা হওয়ার কারণে তাকে যেমন দেখা যাবে, অনেকগুলা মরিচের মাঝখানে যদি আমরা একটা টমেটো রাখি, লাল টমেটো, সেটা যেমন দেখা যাবে। সবুজ আমাদের পতাকার মাঝখানে যেমন লাল বৃত্তটা খুব সহজেই দেখা যায়, এটা হচ্ছে কনসপিকিউয়াস, অর্থাৎ ইজিলি যেটা নোটিস করা যায়, যেটা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে, সেগুলো হচ্ছে কনসপিকিউয়াস। কেউ যদি আমাদের খুব লাল কালারের জামা পরে আসে, তাকে সহজেই দেখা যায়, সেই জন্য সে হচ্ছে কনসপিকিউয়াস। এরপরে আছে আমাদের কারসরি। কারসরির বিষয়টা কি? কারসরির বিষয়টা হলো ভাষা ভাষা বা খামখেয়ালি। কারসরি বিষয়টা হলো ভাষা ভাষা বা খামখেয়ালি, অর্থাৎ কারসরি আমরা যখন কোনো কিছু গুরুত্ব দিয়ে না করি, কারসর, ঠিক আছে, কারসরি। তো অর্থাৎ হচ্ছে যে আমি গাড়ি চালাই আর সরি বলি, গাড়ি চালাই আর সরি বলি, মানে আমার গাড়ি চালানোর মধ্যে কোনো গুরুত্ব নাই, মানুষের খালি শুধু সরি বলতেছি আর কার চালাচ্ছি, তো এই জন্য হচ্ছে কার সরি, আর আমার মধ্যে কোনো গুরুত্ব নাই, ঠিক আছে, আমি শুধু সরি বলে জিনিসটারে চালায় নেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ আমার মধ্যে এক ধরনের খামখেয়ালি মনোভাব আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে কারসরি মানে হচ্ছে ভাষা ভাষা ভাবে করা, অথবা হচ্ছে কোনো কিছু খামখেয়ালিপনা করা, ঠিক আছে, কোনো কিছুতে। তো সেটা হচ্ছে কারসরি। তো ডান হ্যাজিটেডলি, done hastily is with little attention to detail। এটা হচ্ছে আমরা কোনো কিছু যখন দ্বিধাদ্বন্দ্ব অথবা হচ্ছে যে এলোমেলো ভাবে করি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ডিটেলিং এ করি না, খুব গভীরে যায় করি না, সেটা সুপারফিশিয়াল আমরা বলি, কারসরির ক্ষেত্রে সুপারফিশিয়াল, ঠিক আছে, ভাষা ভাষা বা একটু কম মনোযোগ দিয়ে করা, অথবা আসল যেভাবে করা দরকার সেভাবে না করা, ঠিক আছে, সত্যিকার অর্থে যেভাবে করা দরকার সেভাবে না করা। সুপারফিশিয়ালের আরো মিনিং আছে, আমরা পরে পড়বো।
তো হিজ কারসরি রিভিউ অফ দ্য ডকুমেন্টস মানে হচ্ছে তার একটা ভাষা ভাষা বা গুরুত্বহীন রিভিউ দিয়েছিল, যে লেড টু সেভারাল মিস্টেক, যেটার কারণে অনেক বেশি ভুল হয়ে গেছে, ঠিক আছে, অনেক ভুল হয়ে গেছে। তো এই জন্য কারসরি বিষয়টা অনেক ইন্টারেস্টিং এবং হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শব্দ। এরপরে যদি আমরা বসি ডন্টিং, ডন্টিং শব্দটা কি? ডন্টিংটা মানে হচ্ছে খুব চ্যালেঞ্জিং, খুব ডিফিকাল্ট। তো সেটা কি? আমি যদি কেটে বলি তোমার দাঁত তুলে ফেলা হবে, ডন্টিং, ঠিক আছে, ডেন্টিস্টের কাছে গেলেই দাঁত তুলে ফেলা হবে, তখন আমাদের মধ্যে একটা ভয় জাগে, ঠিক আছে, যে ব্যাপারটা ভয়ের, ব্যাপারটা চিন্তার। তো সেইটা হলো আমাদের ডন্টিং, ঠিক আছে। ডেন্টিস্টরা ট্রিটমেন্ট দিবে, দাঁত উঠায় ফেলবে, এরকম বিষয়টাই হতেছে ডন্টিং, চিন্তা করতেই ভয় লাগে। তো এই ধরনের আমাদের সামনে পরীক্ষা আছে, এটা শুনলে আমাদের ডন্টিং লাগছে, মানে ভয় লাগছে, ঠিক আছে, যেটা আমি সহজে পারবো কিনা, নার্ভাস লাগছে। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে ডন্টিং, ঠিক আছে, দাঁত তুলে ফেলার মতো একটা ভয়ঙ্কর মানে ফিল, ঠিক আছে, সেটা হচ্ছে ডন্টিং। এরপরে আমরা আসি 11 নম্বরে, ডেইফি। ডেইফি কি? কেউ যদি এখানে দেখা যায় যে আমরা যদি সহজ ভাষায় বলি যে ডেইফি অর্থাৎ হচ্ছে দেবতা, যাকে ফুল দেওয়া হয়, হ্যাঁ এরকম, অর্থাৎ ডেইফি মানে হচ্ছে যখন আমরা কাউকে পূজা করি, ঠিক আছে, অ্যাজ এ গড হিসাবে, হ্যাঁ মানে একেবারে এতটাই তাকে বড় মনে করে তুলে ধরি যে সে একেবারে গডের পর্যায়ে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ডেইফি, মানে রেসপেক্টের লেভেল যখন নর্মাল থাকে না, ঠিক আছে, নর্মালের থেকেও বেশি হয়ে যায়, একেবারে গড হিসাবে মনে করা ফেলা হয়, তো তাকে বলা হয় ডেইফি, ঠিক আছে। তো ডেইফি হচ্ছে, আমরা মনে রাখতে পারি যে দেবতাদেরকে ফুল দেওয়া, ডেইফি মানে ফুল দেওয়া, কাদের মরার পরে যখন কাউকে ফুল দেওয়া হয় তার মানে তাকে দেবতার মতো মনে করা হয়, এটাই হচ্ছে ডেইফি, অর্থাৎ পূজা করা টাইপ, ঠিক আছে। তো ডেইফি মানে হচ্ছে অতিরিক্ত সম্মান প্রদর্শন, এজ এ গড মনে করা। তাহলে মেনি অ্যানশিয়েন্ট কালচারস ডেইফি ন্যাচারাল ফোর্সেস মানে হচ্ছে মেনি অ্যানশিয়েন্ট কালচার মানে প্রাচীন অনেক প্রথা ছিল যেখানে ন্যাচারাল ফোর্স মানে প্রাকৃতিক শক্তিকে পূজা করা হইতো বা গড মনে করা হইতো, ঠিক আছে, লাইক দ্য সান এন্ড দ্য সি, এসব। তো এরকম হচ্ছে ডেইফি বিষয়টা। এরপরে যদি আমরা বলি ডিডাকটিক, আচ্ছা ডিডাকটিক বিষয়টা কিভাবে মনে রাখা যায়? আমাদের ভাষা, আমাদের অনেকেরই বড় বোন আছে, তো আমরা অনেকে তাকে দিদা বলি, ঠিক আছে। তো দিদা কি করে সব সময় বলে যে অ্যাক্টিভিটিস ঠিক করতে, ডিডাকটিক, যে তোমার অ্যাক্টিভিটিস ঠিক করো, তোমার এটা করো, ওইটা করো, এটা করো, ইনস্ট্রাকশন দেয়, ঠিক আছে, সব সময় অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে। তো এটাকে বলা হয় ডিডাকটিক, যে সব সময় সাবধান করে বা লেসন দেওয়ার চেষ্টা করে বা টিচিং দেওয়ার চেষ্টা করে, এই বিষয়টা হইতেছে তার, এই স্বভাবটা হইতেছে ডিডাকটিক, ঠিক আছে, যে সে সবসময় শুধু জ্ঞান দিবে, অর্থাৎ দিদিরা জ্ঞান দেয়, এটাই হলো ডিডাকটিক, ঠিক আছে। ডিডাকটিক বিষয়টা হলো যে যখন কেউ বেশি জ্ঞান দেয় বা খুব বেশি টিচিং দেওয়ার, টিচ করার চেষ্টা করে, এটাই হচ্ছে ডিডাক্টিক, এই বিহেভিয়ারটাই হচ্ছে ডিডাক্টিক। শিক্ষক ডিডাক্টিক ভাবে শেখাচ্ছেন, অর্থাৎ সবসময় সে কি করতেছেন, টিচিং বা একটা লেসন আকারে, মানে আমরা যেটা বলি জ্ঞান দেওয়া অর্থে, যে জ্ঞান দিয়ে যাচ্ছেন, এইভাবে শেখাচ্ছেন। দ্য নোবেল হ্যাড এ ডিডাক্টিক টোন, এই নোবেলটার আছে একটা কি মাস্টারি টাইপের টোন, অর্থাৎ তারা আমাদেরকে শাসানো বা শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে, এমফাসাইজিং মোরাল লেসন, অর্থাৎ এটা একটা মোরাল লেসনের উপরে, ঠিক আছে, সামটাইমস এটা বোরিং। এরপরে আছে যে ডিসিমিনেট। ডিসিমিনেট কি? ডিসিমিনেট, ঠিক আছে, অথবা ডিসেমিনেট। তো এই যে ডিসেমিনেট, এটা মানেটা আমরা জানি যে ছড়ায়া দেওয়া বা ছিটিয়ে দেওয়া, কিন্তু আমরা মনে রাখবো কিভাবে, যে আহ এই যে দিছে বা ডিশ বা খাবারটা মিনাকে খেতে দেওয়া হয়েছে, এট, ঠিক আছে, তাকে ছড়ায়া দেওয়া হয়েছে, অথবা দিছে মিনেট, ঠিক আছে, দিছে অর্থাৎ ছড়িয়ে দিছে, ঠিক আছে, বা ছিটিয়ে দিছে, অথবা খাওয়ার জন্য সবাইকে দিয়ে দিছে, ঠিক আছে, মানুষকে মিনেট, মানুষকে খেতে দিছে, ঠিক আছে, অর্থাৎ সকলের মধ্যে বন্টন করে দিছে, সকলের মধ্যে ছড়াইয়া দিছে, ঠিক আছে, যেভাবে আমরা মনে রাখি দিছে মিনেট। যদি আমাদের মধ্যে আরো ভালো ম্যানোমনিক বানানোর ইয়ে থাকে, আমি বলি ম্যানোমনিক বানানোই যায়, কিন্তু আপনি যদি বানানের সাথে মনে রাখেন, তাহলে আপনি আগামী 1 মাসের মধ্যে পরীক্ষায় বসলে আপনার এটা কাজে দিবে, ঠিক আছে, যে আপনি স্পেলিং দেখলে মনে রাখবেন যে দিছে কি করছে, মিনেট, ঠিক আছে, এই যে মানুষের মধ্যে ছড়ায়া দিছে, ঠিক আছে, অর্থাৎ ওয়াইড স্প্রেডলি, সেটা কিরকম, ডিস্ট্রিবিউট করা, প্রোপাগেট করা, ব্রডকাস্ট করা, অর্থাৎ হচ্ছে জ্ঞান ডিসিমিনেট করা উচিত, জ্ঞান ছড়ায় দেওয়া উচিত, ঠিক আছে।
ডিসিমিনেট তাহলে হচ্ছে যে আমাদের ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, দিয়ে দেওয়া, বিভিন্ন মানুষের কাছে দিয়ে দেওয়া, ঠিক আছে। ডিসিমিনেট, ডিসি মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে, ঠিক আছে, এরকম অর্থে যদি বলা যায় তাহলে হচ্ছে ডিসিমিনেট বন্টন করা। অর্গানাইজেশন ওয়ার্কস টু ডিসিমিনেট নলেজ, এই অর্গানাইজেশনটা কাজ করে জ্ঞান বিতরণে, অর্থাৎ জ্ঞান ছড়ায় দেওয়ার জন্য, ঠিক আছে, অ্যাবাউট হেলথ হেলথ। এরপরে আছে আমাদের ফিজিবল, ফিজিবল, ঠিক আছে, আমাদের সহজ, যেটা সহজেই করা যায়, পসিবল এন্ড প্র্যাকটিক্যাল টু অ্যাকমপ্লিশ। তাহলে আমাদের পসিবল এবং ফিজিবলের মধ্যে বেসিক পার্থক্যটা কি হইতে পারে? পসিবল বিষয়টা হচ্ছে যে সেটা ডিফিকাল্ট হইলেও করা যাইতে পারে, অনেকের কাছে ইম্পসিবল না, কারো কাছে পসিবল, মানে হচ্ছে যেটা যতই হার্ড হোক করা যেতে পারে। আর ফিজিবল মানুষ বিষয়টা হইতেছে যে আসলে জিনিসটা সহজ, ঠিক আছে, এটা সহজ অর্থে ব্যবহৃত হয়। পসিবল বিষয়টা যদিও সম্ভব, ফিজিবল মানেও সম্ভব বোঝায়, বাট ফিজিবলের বিষয়টা হচ্ছে জিনিসটা করতে সহজ, আর পসিবলের বিষয়টা হচ্ছে সেটা সহজ বা কঠিন যাই হোক না কেন এটা বাস্তব করা সম্ভব, ঠিক আছে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কের মাধ্যমে হতে পারে। আর ফিজিবল জিনিসটা হচ্ছে আমাদের কত বেশি হার্ড ওয়ার্কের প্রয়োজন হবে না, মোটামুটি ওয়ার্ক দিয়ে আমরা করতে পারি, এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে আমরা ফিজিবল শব্দটা ইউজ করি, যেটা অ্যাচিভেবল, ওয়ার্কেবল, ডুয়েবল নরমালি। তো পরিকল্পনাটি ফিজিবল মানে এটা খুব সহজে বাস্তবায়ন করা যেতে পারে। এরপরে আসে আমাদের আছে ফ্লাউট। কি? ফ্লাউট। ফ্লাউট জিনিসটা কি? ফালতু। ফ্লাউট হচ্ছে ফালতু, ঠিক আছে, সুদাই হুদাই ফালায় হুদাই লাফায়, ফ্লাউট, ঠিক আছে, ফালায় এবং বাইরে যায় এরকম ফ্লাউট, তো একটু ফালতু টাইপের, ঠিক আছে। আমরা এখানে পড়ছিলাম ডেইফি, আর এখানে হচ্ছে ডিফি, ঠিক আছে। ডিজ ওবে মানে যে কথা শুনে না, নিয়ম ফ্লাউট করা উচিত নয় মানে নিয়ম ভাঙা উচিত না, ঠিক আছে, নিয়ম ফ্লাউট করা উচিত না মানে নিয়ম কি করা, মানে নিয়মকে ফালতু বানানো উচিত না, ঠিক আছে, বা ফেল করে দেওয়া, আউট করে দেওয়া উচিত না। তো ফ্লাউট হচ্ছে যে যেটা নিয়ম সেটা না মানা, ফ্লাউট হচ্ছে যে ফলো না করা, ফলো আউট। আরো যদি সহজ ভাষায় বলি, ফলো আউট, FLO মানে FL যদি আমরা মনে করি ফলো আউট মানে ফলোয়ার বাইরে চলে গেছে, অর্থাৎ সে নিয়মের বাইরে চলে যাওয়াটা, বিষয়টা হচ্ছে ফ্লাউট। আমাদের মনে রাখার সুবিধার জন্য আমাদের যেটা সুবিধা সেটা পড়বো। আর হোমো মানে আমরা আগেই শিখছি বায়োলজিতে, হোমো মানে একই, জেনাস মানে প্রজাতি, হোমোজেনাস মানে একই প্রজাতি, অর্থাৎ হোমোজেনাস মানে হচ্ছে একই, একই রকমের, ঠিক আছে, ইউনিফর্ম, যেন আমরা ড্রেস পরি। হোমো মানে মানুষ, ও ঠিক আছে, সকল মানুষ একই জাতি, মানব জাতি, ঠিক আছে, এটা হোমোজেনাস বলা হয়, হোমোজেনাস, একই রকম। এরপর আমাদের আছে হাম ড্রাম। হাম ড্রাম, ড্রামের শব্দ শুনলেই মনে হয় যে ড্রাম, আমরা মোটা মানুষের ড্রাম বলি, কিন্তু ড্রাম হয়ে গেছে, লড়তেই পারো না, হ্যাঁ, মানে অর্থাৎ আমরা এটা অলসতা অর্থে ব্যবহৃত করি। তো হাম ড্রাম হচ্ছে যার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, কোন ধরনের চেত বেত নয়, আমরা সহজ বাংলা ভাষায় বলি, তো তাদেরকে বলা হয় হাম ড্রাম, বোরিং, ডাল, ঠিক আছে, যে তুমি ভাই এত ওয়েট হয়ে গেছে, তুমি তুমি তো এখন হচ্ছে হাম ড্রাম, ঠিক আছে, একেবারে বোরিং হয়ে গেছে, ডাল হয়ে গেছে, নড়াচড়াই করো না, কোনো এক্সাইটমেন্ট নাই, মনোটোনাস, এই ধরনের, অথবা প্রতিদিন যে প্রতিদিন একই হামড্রাম কাজ মানে হচ্ছে বোরিং কাজ। তাহলে হামড্রাম দিয়ে আমরা বুঝতে পারি যে যে একটু বোরিং, যেটা খুব বেশি এক্সাইটমেন্ট নাই, এরকম কিছুটাই হচ্ছে হামড্রাম, ঠিক আছে। The repeated job felt humdrum after a few years. The repetitive job মানে হচ্ছে যেটা আপনার একই কাজ প্রতিদিন, যেমন কল সেন্টারের কাজ, প্রতিদিন যায় বসে ফোনের পর ফোন দেওয়া, ঠিক আছে। তো ফেল্ট মনে হয় যেন হামড্রাম, ঠিক আছে, একটা বোরিং বা ডাল কাজ, ঠিক আছে। এরপর আছে ইনসিপিড। ইনসিপিড বিষয়টা কি? ইনসিপিড, আমরা যে সিপ যখন কোনো কিছু খাই, পেপসি টেপসি বা কোকা কোলা টোকা কোলা অথবা জুস, তখন আমাদের একটা সিপ দেওয়া হয়, ঠিক আছে, একটা সিপ নেই হয়। আর ইনসিপিড মানে সিপ নেওয়ার মতো না, ঠিক আছে, অর্থাৎ স্বাদ নাই। ইনসিপিড ব্যাপারটা হচ্ছে ব্লান্ড, BLAND, ব্লান্ড মানে হচ্ছে স্বাদহীন, ঠিক আছে, ডাল, টেস্টলেস, যেটা মজা না, ভাই স্বাদ লাগে না, এরকম বিষয়টা হচ্ছে ইনসিপিড, ঠিক আছে। ল্যাকিং ফ্লেভার অর এক্সাইটমেন্ট, যেটার মধ্যে কোনো ফ্লেভার বা এক্সাইটমেন্ট নাই। খাবারটা ইনসিপিড, মশলা কম, খাবারটা কেমন যেন স্বাদহীন, মশলা কম। দ্য স্যুপ ওয়াজ ইনসিপিড, স্যুপটা ইনসিপিড, ল্যাকিং এনি রিয়েল ফ্লেভার। এরপরে আছে 19 নাম্বার, লো কুয়াশাস।
লো কোয়াশাস ব্যাপারটা কি? লো, লো মানে হচ্ছে নিচু, কোয়া মানে হচ্ছে কোয়ালিটি। আমি এটা ছন্দ দিয়ে মনে রাখছি যে লো কোয়াশাস মানে লো কোয়ালিটি পিপল টক মাচ। ঠিক আছে, লো কুয়াশাস, লো কোয়ালিটি পিপল টক মাচ, অর্থাৎ হচ্ছে লো কুয়াশাস বিষয়টা হলো অনেক বেশি কথা বলা বা চাল। তো চ্যাটি, ঠিক আছে, ভার্বস গ্যারুলাস, ভেরি টকেটিভ, চ্যাটি, ভার্বস গ্যারুলাস। তাহলে সে হচ্ছে খুব লোকওয়াসাস, থামতেই চায় না, শি ইজ সো লোকওয়াসাস, নেভার স্টপ টকিং। লোকওয়াসাস নেচার মেড হার পপুলার এট সোশ্যাল গ্যাদারিং। ঠিক আছে, যে তার এই অতিরিক্ত কথার কারণে সে সকলের কাছে কি হয়ে গেছে, পপুলার হয়ে গেছে। লোকওয়াসাস প্রফেসর অফেন ওয়েন্ট অফ টপিক ইন লেকচার। ঠিক আছে, বেশি যে কথা বলা প্রফেসর মাঝে মধ্যে টপিকে যে আটকায়া যায়। ঠিক আছে, ওয়েন্ট অফ। এরপর হচ্ছে 20 নাম্বার, এটা কি বলছে, মিজানথ্রপিক। মিজানথ্রপিক, মিজানথ্রপিক। আপনি চাইলে মিউট করা অবস্থায় নিজের সাথে সাথে বলতে পারেন, যে আমার কাছে বলতে বা আনইজি লাগে, নিজে নিজে মিউট থাকা অবস্থায় বলতে পারেন। তো মিজানথ্রপিক, মিজানথ্রপিক বিষয়টা হলো যে মিজান, যে মানুষের সাথে মিশতে পারে না। ঠিক আছে, মানুষ পছন্দ করে না। ঠিক আছে, মিজানথ্রপিক। ঠিক আছে, তো মিজানথ্রপিক বিষয়টা হলো আনসোশাল, যে মানুষের সাথে মিশতে অপছন্দ করে, ডিসলাইকিং আদার পিপল। ঠিক আছে, অ্যান্টি সোশ্যাল, এরকম সিনিকাল। ঠিক আছে, এই সিনিকাল একটু হীনমনের। ঠিক আছে, মানুষের সাথে মিশতে চায় না। সে মিজানথ্রপিক, মানুষের সাথে মিশতে চায় না। হি ইজ মিজানথ্রপিক, অ্যাভয়েডস পিপল। আফটার ইয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হি গ্রিউ মিজানথ্রপিক, মানে অনেক বছর হতাশার পর সে এখন আনসোশ্যাল হয়ে গেছে বা অ্যান্টি সোশ্যাল হয়ে গেছে, অসামাজিক হয়ে গেছে। তো মিজান, সে হলো একটা অসামাজিক। ঠিক আছে, মিজানথ্রপিক। মিস নোমার, এটা হলো মিস নেম মানে ভুল নাম। ঠিক আছে, এন্ড মিস নোমার হচ্ছে একটা ভুল নাম করা, সহজে মনে থাকে। মিস নোমার, মিস নেমিং, অর্থাৎ কোনো কিছুর ভুল নাম করা। ঠিক আছে, গ্রিনল্যান্ড আসলে বরফাচ্ছন্ন, তাই নাম হওয়া, এটার নাম হচ্ছে মিস নোমার। নাম হলো গ্রিনল্যান্ড, কিন্তু থাকে হচ্ছে বরফে ঢাকা। ঠিক আছে, নাই সবুজের কোনো ছোঁয়া, তার নাম হয়েছে গ্রিনল্যান্ড। তাহলে এটা একটা মিস নোমার। ঠিক আছে, নাম যেমন আমরা বললাম, নাম হইতেছে লাল মিয়া, কিন্তু দেখতে হলো কালো। ঠিক আছে, পুরাই ব্ল্যাক বেঙ্গল, তাহলে তার নাম হচ্ছে লাল মিয়া, তাহলে হইলো কেমনে, এটা বলা হয় মিস নোমার। ঠিক আছে, ওকে। আবার নাম হইলো কালু, কিন্তু সে হইলো অনেক ফর্সা, তো এটা হলো তার মিস নোমার, মানে নামের সাথে ক্যারেক্টার বা বিষয়টার মিল নাই। এরপর হচ্ছে নেগলিজেন্ট, এটা আমরা জানি নেগলেক্ট করা বা অবহেলা করা, এটা মনে থাকে। রিমিস, কেয়ারলেস, নেগলেক্টফুল। এরপরে যেটা আছে সেটা হলো অবসিকিউয়াস। ওখানে বললাম লোকওয়াসাস, আর এটা হচ্ছে অবসিকিউয়াস। অবসিকিউয়াস এর বিষয়টা কি? অবসিকিউয়াস, অবসিকিউয়াস হচ্ছে যে আমরা বলি না যে চামচামি করে অনেক বেশি, মানে প্রয়োজনের তুলনায় কারো বেশি প্রশংসা করে, এটা বলতে পারে বস বা লিডার, যেটাই হোক না কেন। তো লিডারকে যে বেশি ফ্লাটারিং করে, অনেক বেশি, দেখ বস আপনি বলছেন তাহলে তো জীবন দিয়ে দিব। ঠিক আছে, বস আপনি বলছেন তাহলে তো আর কোনো কথাই নাই, বস বলছে। ঠিক আছে, বস আমি তাহলে, এরকম যারা বেশি বেশি করে এদেরকে বলা হয় অবসিকিউয়াস। হ্যাঁ, মানে তারা এক্সেসিভলি ওবিডিয়েন্ট বা অ্যাটেন্টিভ, খুব বেশি মানে বাধ্য বা অনুগত দেখায়, এ ধরনের, এটাকে বলা হয় অবসিকিউয়াস। ঠিক আছে, সার্ভাইল, ফনিং বা সাবমিসিভ, তার অবসিকিয়াস আচরণ সবাইকে বিরক্ত করে। ঠিক আছে, তার একেবারে বেশি ভদ্রতা বা বেশি মানে আনুগত্যতা, মানে অতিরিক্ত, যেটা নর্মাল না। ঠিক আছে, এটারে যে দেখানো হয়, এটারে অনেকে বিরক্ত হয়। দ্য অ্যাসিস্ট্যান্টস অবসিকিউয়াস বিহেভিয়ার অ্যানয়েড হিজ কোয়ার্কার্স, তাহলে হচ্ছে যে তাই এই সহযোগীর অবসিকিউয়াস বিহেভিয়ার। ঠিক আছে, তার এই অবসিকিউয়াস বা অতিরিক্ত ওবিডিয়েন্ট দেখানোর যে বিষয়টা, মানে কাইন্ড অফ একটু চামচামির যে মাত্রাতিরিক্ততা, এই মাত্রাতিরিক্ততার কারণে মনরা বিরক্ত হয়। তাহলে অবসিকিউয়াস মনে রাখবো কিভাবে? অফিসে, এই যে অবসিকিউয়াস, ঠিক আছে, অফিসে যারা কি করে, অনেক বেশি আহ কেওয়াস করে, মানে খুব সবসময়, মানে
সে খুব অ্যাটেন্টিভ, সে খুব এটা সেটা মানে অলওয়েজ বস বা সিনিয়র যারা তার মধ্যে তাদেরকে প্রচুর পরিমাণ কেওয়াস বা নয়েজ সৃষ্টি করে, ঠিক আছে, তার ওবিডিয়েন্ট এটা দেখানোর জন্য। অবসিকিউয়াস, অফিসে যারা এই ধরনের কাজ করে, মানে বসের খুব অনুগত, বসের খুব ঘনিষ্ঠ, এরকম নানান রকমের বিষয় প্রকাশ করার চেষ্টা করে, তাদেরকে বলা হয় অবসিকিউয়াস, ঠিক আছে, অবসিকিউয়াস। 24 নম্বর আমরা যদি বলি প্লাকেট, 24 নম্বরটা কি বলা যায়? প্লাকেট। প্লাকেট বিষয়টা কি? যে শান্ত, মানে হচ্ছে যে কেউ খুব রাইগা গেছে, তারে যদি আপনি শান্ত করতে পারেন, এটা হইলো প্লাকেট করা, ঠিক আছে, প্লাকেট করা হইলো। অর্থাৎ মনে করেন উত্তেজিত জনতা, কিন্তু তার ভাষণ শোনার পরে তারা ঠান্ডা হয়ে গেল, এটা হলো সে তার ভাষণ দিয়ে তাদেরকে প্লাকেট করলো। এখন এটা মনে রাখার জন্য আপনি যদি কাউরে পোলাও খাওয়ান, এই যে প্লাকেট, অথবা প্লেট ভর্তি করে খাওয়ান, খাওয়ার পরে সে একটু শান্ত হয়ে যাবে। তো টু কাম অর স্পেসিফাই সামওয়ান, কাউকে সুদিং করা, ঠিক আছে, মলিফাই করা, মলিফাই করা, অ্যাপিস, ঠিক আছে। মলিফাই আবার মলেস্টের আলাদা অর্থ। মলেস্ট তো জানেন যে যেটা ফিমেলদের ক্ষেত্রে বেশি ইউজ হয়, সে আমাকে মলেস্ট করছে, অ্যাবিউজ করছে, ঠিক আছে। মলিফাই অর্থাৎ হচ্ছে যে তা অ্যাপিজ বা সুদ, ঠিক আছে, শান্ত করা, ঠিক আছে। তো প্লাকেট হচ্ছে আমাদের মনে রাখার জন্য, যদি আপনি কাউকে ক্ষুধার্ত মানুষ তাকে যদি প্লেট ভর্তি খাইতে দেন, তাহলে সে হয়ে যাবে প্লাকেট, সে শান্ত হবে। তো বেবি ওয়াজ ক্রাইং, সো হি ওয়াজ প্লাকেটেড, তাকে শান্ত করা হয়েছিল। শি ট্রাইড টু প্লাকেট হার অ্যাংরি ফ্রেন্ড, সে তার রাগান্বিত বন্ধুকে ঠান্ডা করার চেষ্টা করতেছিল উইথ অ্যান অ্যাপোলজি, এটা হলো অ্যাপোলজির মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে। এরপরে আছে প্রোক্লিভিটি। প্রোক্লিভিটি বিষয়টা কি? প্রোক্লিভিটি অর্থাৎ আমরা বাংলায় এর সাথে ছন্দে মিলে রাখতে পারি। প্রোক্লিভিটি হচ্ছে প্রবণতা, অর্থাৎ প্রায়শই করা অ্যাক্টিভিটি। প্রোক্লিভিটি হচ্ছে প্রায়শই করা অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটার প্রতি আপনার অটোমেটিক হয়ে যায় প্রবণতা। যেমন কারো মিথ্যা কথা বলা একটা স্বভাব, কারো ঢং করা একটা স্বভাব, ঠিক আছে, কারো হুট করে রাইগা যাওয়া একটা স্বভাব যে কোনো কারণে, এটা হলো তার প্রোক্লিভিটি, ঠিক আছে, এ টেন্ডেন্সি টু চুজ অর ডু সামথিং রেগুলারলি। এই প্রোক্লিভিটি হচ্ছে প্রবণতা, যাদের মধ্যে টেন্ডেন্সি আমরা বলি, যে কোনো কিছু করার ঝোঁক। তার প্রায়ই বই পড়ার প্রোক্লিভিটি, ঠিক আছে, মানে হচ্ছে সে প্রায়ই বই পড়ে। হি হ্যাজ এ প্রোক্লিভিটি ফর ওয়েকিং আপ আর্লি, তার সকালবেলা ঘুম থেকে ওঠার প্রবণতা আছে। এরপর এটা দেখেন পিওরাইল। পিওরাইল জিনিসটা কি? আমাদের মধ্যে সব থেকে বেশি পিওর হলো শিশুরা। তো পিওরাইল জিনিসটা হইতেছে একেবারে নিষ্পাপ, পিওর, ঠিক আছে, সেটারে বলা হয় পিওরাইল। চাইল্ডিশ, সিলি, ঠিক আছে, ইম্যাচিউর, জুভেনাইল, ইনফ্যান্টাইল, এগুলো লাগে পরীক্ষায়। পিওরাইল জিনিসটা হইতেছে জুভেনাইল, ইম্যাচিউর, তাহলে সে একেবারে শিশুর মতো আচরণ করতেছে, চাইল্ডিশ, পিওরাইল, ঠিক আছে, সিলি আচরণ করতেছে, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে পিওরাইল। পিওরাইল হচ্ছে ইম্যাচিউর, জুভেনাইল, ইনফ্যান্টাইল, তো শিশু সুলভ। বড় হয়েও পিওরাইল আচরণ করা উচিত নয়, ঠিক আছে। তারপর আমরা 27 নম্বরে যাই, এটা বলা হয় কুইজোটিক। কুইজোটিক কি? কুইজোটিক বিষয়টা হলো আহ আমরা একটা গান শুনছিলাম যে প্রিয়াঙ্কা চোপড়ার, এক্সোটিক, পিটবুলের সাথে প্রথম আসছিল। তো এক্সোটিক দিয়ে এটা মূলত বুঝাইছে যে সে এতটাই সুন্দর যে সে মানুষ না, যেন পরী, অর্থাৎ যেটা অবাস্তব। কুইজোটিক বিষয়টা হচ্ছে এরকম, কুইজোটিক মানে এক্সোটিক, আইডিয়ালিস্টিক মানে বাস্তব না, ঠিক আছে, অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল, রোমান্টিক অর্থে ব্যবহৃত হয় কুইজোটিক। মানে আমরা যদি কোনো কাউকে খুব বেশি সুন্দর অর্থে ব্যবহৃত করি, তাহলে তাকে বলতে পারি যে ইউ আর সাচ এ কুইজোটিক ক্রিয়েশন, মানে হচ্ছে আনরিয়েলিস্টিক, ঠিক আছে, এটা রোমান্টিক অর্থে বলা যায় এটা, ঠিক আছে, কুইজোটিক। তার কুইজোটিক স্বপ্ন বাস্তব নয়। কুইজোটিক ড্রিমস আর নট রিয়েলিস্টিক। কুইজোটিক ড্রিমস অফ সেভিং দ্য ওয়ার্ল্ড আর ইন্সপায়ারিং। স্টার্টিং দ্য প্রজেক্ট অ্যালোন ওয়াজ এ কুইজোটিক আইডিয়া। এত বড় একটা প্রজেক্ট একা চিন্তা করার একটা কুইজোটিক আইডিয়া, ঠিক আছে, তো অর্থ হচ্ছে অবাস্তব আইডিয়া। আচ্ছা,
তাহলে এটা বাস্তব হয় না। এটা মনে রাখার জন্য কি করা যেতে পারে আরো ভালো? আমরা তো প্রিয়াঙ্কা চোপড়ার কথা বললাম যে কুইজোটিক, এক্সোটিক একই অর্থে, কাছাকাছি, খুবই আনরিয়ালিস্টিক। এটা হচ্ছে কুইজোটিক হচ্ছে, আমরা যদি মনে রাখার চেষ্টা করি, যদি কোনো আইডিয়া থাকে দিতে পারেন। কুইজোটিক হচ্ছে আনরিয়ালিস্টিক বা ইমপ্র্যাকটিক্যাল ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ খুবই বাস্তবের কাছাকাছি না, আকাশ কুসুম চিন্তা ভাবনা করা বা আইডিয়া এরকম বিষয় কুইজোটিক, ঠিক আছে। এরপরে আমরা যেতে পারি স্পেন্ড থ্রিফট, এটা অর্থের সাথে বানানের মিল আছে। স্পেন্ড যে প্রচুর খরচ করে, ঠিক আছে। স্পেন্ড থ্রিফট হচ্ছে যে ব্যক্তি খুব বেশি খরচ করতে পারে বা করে থাকে, ঠিক আছে। এ পার্সন হু স্পেন্ডস মানি ইররেসপন্সিবলি, মানে যে খুব ব্যয় করে, আমরা যেটা বলি যে অপচয় করে, মানে অর্থের অপচয় করে যে, ঠিক আছে, সে হইলো স্পেন্ড থ্রিফট, মানে সে টাকা হাতে থাকলে খরচ করার কোনো লিমিট থাকে না, সে হলো স্পেন্ড থ্রিফট। বাংলা হলে সে খুব স্পেন্ড থ্রিফট, টাকা জমায় না, সে প্রচুর খরচ করে। হি ওয়াজ এ নটোরিয়াস স্পেন্ড থ্রিফট, মানে সে খুবই মানে বাজে রকমের অপব্যয়কারী, ঠিক আছে। অফেন বাইং লাক্সারি আইটেম, সে প্রচুর লাক্সারি আইটেম বাই করে। এরপরে হচ্ছে ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন জিনিসটা কি? ট্যাসিটার্নের বিষয়টা হলো যে যখন আপনি নর্মালি আপনি অনেক বেশি রিজার্ভ, কথা বলতে চান না, তবে পুশ করলে বলেন, ঠিক আছে। তা আমরা যদি বলি টাকা দিলে টার্ন করে, এরকম মানে কিছু দিলে কিছুটা বলে বা করে, এছাড়া লড়ে চড়ে না। ট্যাসিটার্ন হচ্ছে এরকম যে সাইলেন্ট, রিজার্ভ, রেটিসেন্ট, ঠিক আছে। সে ট্যাসিটার্ন, কথা খুব কম বলে, বলে না এটা না, মানে খুবই কম, প্রয়োজন না হইলে বলেই না। আর ট্যাসিটার্ন শব্দটা ভালো অর্থেই ব্যবহৃত হয়, ঠিক আছে। সাইলেন্ট, ট্যাসিটার্ন, ঠিক আছে। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন হচ্ছে যে বলে, টক করে, যে তাকে টার্ন করানো হয়, অর্থাৎ হচ্ছে তাকে যদি কিছু দেয়া হয়, তাকে যদি কোনো কিছুতে টার্ন অন বলি না, যে তাকে কোনোভাবে টার্ন অন করা হোক, মানে সুইচ অন করে দেওয়া হোক, তো টার্ন অন করলেই কেবল টক করে। আমরা যেটা পুতুলের চিন্তা করি, চাবি দিলেই কেবল একটু কথা বলে, তো সেটা হচ্ছে ট্যাসিটার্ন টাইপ। পরে লাস্ট আজকের জন্য সেটা হলো ওয়ারি। এটা ওয়ারি, আমরা যদি যুদ্ধের কথা বলি সেটা হচ্ছে ওয়ার, আর আমরা যদি বলি ওয়ারি মানে হচ্ছে সেটা একটু লাইট হয়ে গেল, যে যুদ্ধ যুদ্ধ ভাব, ঠিক আছে। অ্যালার্ট, কশাস, ভিজিল্যান্ট, ঠিক আছে, গার্ডেড, অর্থাৎ ভিজিল্যান্ট। এটা হচ্ছে ওয়ারি, হচ্ছে ওয়ার মানে যুদ্ধ, আর ওয়ারি হচ্ছে যুদ্ধ যুদ্ধ ভাব, ঠিক আছে। তো ওয়ারি ওয়ারি সিচুয়েশন মানে একটা যুদ্ধ যুদ্ধ, মানে মানে একটা সিচুয়েশন আসছে থমথমে, ঠিক আছে, আমরা বলি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ওয়ারি সিচুয়েশন, ঠিক আছে। কশাস, ভিজিল্যান্ট, রাস্তায় ময়লা ফেলার সময় ওয়ারি থাকতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো ওয়ারিটা হচ্ছে একটু সামনের যে বিপদ আছে সেই বিপদে সতর্ক থাকা। আমাদের সামনে যুদ্ধ, যুদ্ধ দেখলে আমরা কি হয়ে যেতে বলে হবে, আমাদেরকে বলা হচ্ছে যে বি ওয়ার, মানে সচেতন হও, তো সেইখান থেকে আসছে ওয়ারি। তো এই কশাস এন্ড অ্যালার্ট টু পসিবল ডেঞ্জার, অর্থাৎ সামনে যে বিপদ আছে সেই বিপদে যাতে সতর্ক থাকি, সেই হিসাবে সেই বিষয়টি হচ্ছে ওয়ারি বা অ্যাওয়ার। ওয়ারি হচ্ছে অ্যাওয়ারের কাছাকাছি। তো শি ওয়াজ ওয়ারি অফ স্ট্রেঞ্জার্স, মানে সে কি ছিল, সতর্ক ছিল আগন্তুক মানে নতুন যে অপরিচিত মানুষের তার প্রতি, অ্যান্ড অ্যাভয়েডেড আননেসেসারি কনভারসেশনস, এবং সে আননেসেসারি কনভারসেশন অ্যাভয়েড করে গেছে। তাহলে বি ওয়ারি, সতর্ক হও, বি ওয়ারি, সতর্ক হও। অ্যাওয়ার, বি অ্যাওয়ার, আর হচ্ছে বি ওয়ারি, একই জিনিস। ওয়ারি সতর্ক, তবে এটা কোনো আসন্ন বিপদের সম্ভাবনায়, মানে একটা সামনে কঠিন বিপদ আছে এরকম একটা অ্যালার্ট, মানে একটা সুনামি হবে, এটা হবে সেটা হবে, সেটার আগে যে ওয়ারি মানে ওয়ার্নিং, সেটাই হচ্ছে ওয়ারি, মানে সচেতন থাকা, ওয়ার্নিং অনুযায়ী সচেতন থাকা হচ্ছে ওয়ারি। তো এই হচ্ছে আমাদের 30টা শব্দ। আমরা যদি চাই এখান থেকে এটার একটা টেস্টও দিতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে এই টেস্টের মধ্যে অপশন আছে, কিন্তু আমি বাকি অপশন যদি না জানি তাহলে এই টেস্ট দিতে পারবো না। এই জন্য এই টেস্ট গুলো এখন না, আমাদের যখন পুরোটা পড়া হবে 2-3 বার, তখন আমরা আবার এইগুলার টেস্ট আছে নিচে দিয়া, এই লিঙ্ক গুলোতে আমরা গেলে আমরা টেস্ট দিতে পারবো। এখন আমরা সেই টেস্টিং এর দিকে যাব না,
তো যার কারণে আমরা এখন থাকবো এই 30টা। আজকে আমাদের সীমাবদ্ধ। আহ আমরা আজকে এখানেই মোটামুটি রাখি।